হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল নলেজ পয়েন্ট। অল নলেজ পয়েন্টে আপনাদেরকে স্বাগত। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছিলেন পার্সোনালভাবে যে স্যার, গ্রাম পঞ্চায়েতের জন্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর পোর্শনটা থেকে কিছু কিছু প্রশ্ন প্র্যাকটিস করানোর জন্য। সেই জন্য আপনাদের মতামতকে গুরুত্ব দিয়েই আমাদের একটা নতুন ভিডিও সিরিজ, যেটা আপকামিং যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ হবে 2026-27 কিছুদিনের মধ্যেই যে পরীক্ষাটা হবে, তার জন্য হচ্ছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে কিন্তু আমি নিয়মিত প্রশ্ন আপনাদের সাথে প্র্যাকটিস করাবো। আপনারা জানেন, যারা আমার ভিডিও ফলো করেন, যে এখানে এমসিকিউ প্র্যাকটিস করা হয়, তার সাথে সাথে হচ্ছে প্রত্যেকটা অপশান ধরে কিন্তু আমরা আলোচনা করি, যাতে আমাদের যে এমসিকিউ প্র্যাকটিস করার যে উদ্দেশ্যটা সেটা যাতে ফুলফিল হয়। তাহলে আজকে আমরা দেখব গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য আমরা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আর একটা কথা বলে রাখি, এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে যেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব, সেগুলো যে শুধুমাত্র এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তাও নয়। তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয়, ডব্লিউবিসিএস এর প্রিলিমস হতে পারে, বা এসএসসি এমটিএস, এসএসসি জিডি, আইসিডিএস, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু আমরা বাছাই করা আমাদের যে আজকের প্রশ্নগুলো রয়েছে, এমসিকিউ প্রশ্নগুলো, সেগুলো কিন্তু বাছাই করা এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এই চ্যানেলটা সম্পর্কে একটুখানি বলে নিই। চ্যানেলের নাম হচ্ছে অল নলেজ পয়েন্ট। আমাদের মোটো হচ্ছে কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আর আমার পরিচয়টা দিয়ে দিই, আমি হচ্ছে জয়ন্ত দুলে, কেবিসি কনবানেগা করার প্রতি সিজন 16-এর প্রথম সপ্তাহের একজন বিজেতা। তাছাড়া আমি হচ্ছে স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে চলুন আজকে তাহলে ভিডিও সিরিজটা আমাদের শুরু করা যাক। আমাদের এরকম নিয়মিত ভিডিও আসতে থাকবে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে হলে ফলো করবেন। বিভিন্ন যে কমেন্ট থাকলে, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আপনাদের যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলেই লাইক করবেন, নাহলে কিন্তু লাইক করতে হবে না। ঠিক আছে, তাহলে আমাদের শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। ভারতের পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয় কোন রাজ্যে? ভারতের পঞ্চায়েতি রাজ প্রথম চালু হয় কোন রাজ্যে? আপনাদের জন্য একটা টাইমার অন করছি, সেই টাইমারটার মধ্যে আপনারা অ্যান্সারটা করার চেষ্টা করুন, তারপর আমি অ্যান্সারটা কিন্তু বলে দেবো। তা অপশান এ গুজরাট, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি রাজস্থান, অপশান ডি মধ্যপ্রদেশ। হয়তো অনেকেই অ্যান্সারটা করতে পেরেছেন, এবং আমাদের পঞ্চায়েতের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রথম কোথায় চালু হয়েছিল, কোন রাজ্যে। এটা আমাদের অপশান অ্যান্সার হবে অপশান সি, রাজস্থানে। রাজস্থানে কিন্তু আমাদের এই প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল। এরপরে আমরা এর সাথে সাথে যতগুলো কি পয়েন্ট আছে আমরা কিন্তু একে একে আলোচনা করব। কি প্রথম আমাদেরকে একটু জানতে হবে, কি নোট আকারে বা কি পয়েন্ট আকারে। প্রথম শুরু হয়েছিল 2 অক্টোবর 1959 সালে, নগৌর, রাজস্থান। রাজস্থান রাজ্যের নগৌরে প্রথম 1959 সালে 2 অক্টোবর কিন্তু পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থাটা, সেটা কিন্তু চালু হয়েছিল। তাছাড়া আমাদের এটার ভিত্তি কী ছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হওয়ার পিছনে এটার ভিত্তি ছিল বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা 1957 সালে গঠন হয়েছিল, সেই কমিটির সুপারিশ অনুযায়ী কিন্তু ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু চালু হয়, এবং সেখানে তিনি 3 স্তরীয় পঞ্চায়েতি রাজের কথা সুপারিশ করেন। এটাও কিন্তু পরীক্ষায় পড়ে, যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থায় 3 স্তরীয় কাঠামো বলতে কী বোঝেন। 3টি স্তর কী কী? প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম স্তরে, পঞ্চায়েত সমিতি যেটা ব্লক স্তরে, এবং জেলা পরিষদ জেলা স্তরে। তাহলে এতগুলো পয়েন্ট কিন্তু আমরা জানতে পারলাম পঞ্চায়েতি রাজের সাথে। আরও কিছু আছে প্রশ্ন, সেগুলো আমরা তখন জানতে পারবো। 2 অক্টোবর নগৌ, রাজস্থানে প্রথম বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে কিন্তু হয়েছিল, এবং 3টে স্তরের কথা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং হচ্ছেন জেলা পরিষদ। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, SEBI, সেবি, এটার ফুল ফর্ম কি? অপশান এ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, অপশান বি সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক বোর্ড অফ ইন্ডিয়া, অপশান সি স্টক এক্সচেঞ্জ ব্যুরো অফ ইন্ডিয়া, অপশান ডি সিকিউরিটিজ অ্যান্ড ইকুইটি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেখুন, যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের মধ্যে কিন্তু বিভিন্ন পোর্শন থেকে প্রশ্ন থাকবে। মানে আমাদের সাধারণত আমাদের দেখা হয় যে ইকোনমিক্স, পলিটিক্স, তারপরে যে জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত বিষয় থেকে কিন্তু থাকবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আর কি। সেই জন্য আমাদেরকে সমস্ত দিকে কিন্তু ভালো করে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে। তাহলে সেবির ফুল ফর্ম হচ্ছে, অনেকে ঠিক করেছেন, অপশান এ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে এই সেবি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। সেবি কি?
সেবি হচ্ছে জানলাম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল 12 এপ্রিল 1988-তে, প্রতিষ্ঠা হয়েছিল 12 এপ্রিল 1988, কিন্তু স্ট্যাচুটারি স্ট্যাটাসটা পেয়েছিল বা আইনগত মর্যাদা পেয়েছিল সেটা হচ্ছে 30 জানুয়ারি 1992। এটা সদর দপ্তর রয়েছে মুম্বাই, মহারাষ্ট্রে। আর হচ্ছে আমাদের সেবির মূলত যেটা কাজ থাকে, সেবির মূলত কাজ থাকে বিভিন্ন ধরনের যে ভারতের যে অর্থনীতির ক্ষেত্রে যে শেয়ার, স্টক, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু দেখভাল বা নিয়ন্ত্রণ করে কিন্তু এই সেবি। সেটা হচ্ছে অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত ভারতবর্ষের সমস্ত কিছু দেখে থাকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সদর দপ্তর। এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র, এবং এটা স্ট্যাচুটারি স্ট্যাটাস কত সালে পেয়েছিল? 1992-এর 30 জানুয়ারি। বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন যদি খুব মানে ইম্পর্টেন্ট থাকে, সেটা হচ্ছে তুহিনকান্ত পান্ডে। তুহিনকান্ত পান্ডে কিন্তু বর্তমানে সেবির চেয়ারম্যান রয়েছেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত? বাংলার দুঃখ নামে কোন নদী পরিচিত? এটা খুব একটা ইজি প্রশ্ন অনেকেরই কাছে। এরকম ইজি প্রশ্নও থাকবে, কঠিনও থাকবে, সব মিলেমিশে কিন্তু থাকবে, যেগুলো সবাই পারবে। অপশান এ গঙ্গা, অপশান বি দামোদর, অপশান সি তিস্তা, অপশান ডি ময়ূরাক্ষী। অনেকেই ঠিক করেছেন একদম, সেটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশান বি দামোদর। দামোদর হচ্ছে বাংলার দুঃখ নামে পরিচিত। এরপরে আর কি কি পয়েন্ট আছে এর রিলেটেড আমরা কিন্তু দেখে নিই। কি প্রথমে 1988 সালের 7ই জুলাই স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হিসেবে ডিভিসি গড়ে তোলা হয়। আপনারা অনেকেই জানেন ডিভিসির একটা ফুল ফর্ম হিসাবে পড়ে দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা 1948 সালের 7ই জুলাই প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হিসেবে গড়ে তোলা হয় এই দামোদর নদীর ওপরে। সেই জন্য এটা এখানের পয়েন্টটা রাখা আছে যে দামোদর নদীর উপরে কিন্তু এই ডিভিসি প্রকল্প গড়ে উঠেছে। আর কি কি আমরা জানতে হবে, সেটা হচ্ছে তিস্তা নদীকে কী এর নামে ডাকি আমরা পশ্চিমবঙ্গের অপর নদীগুলো? ত্রাসের নদী বা রিভার অফ ফিয়ার, সেটা হচ্ছে আমরা উত্তরবঙ্গের একটা নদী। তিস্তা নদীকে আমরা ত্রাসের নদী হিসাবে জানি। আর কি তোরসা নদী, তোরসা নদীকে আমরা কম্পন নদী বা ভয়ঙ্করী নদী এই নামেও কিন্তু আমরা পরিচিত। কম্পন নদী বা ভয়ঙ্কর নদী তোরসা নদীকে বলা হয়। সুবর্ণরেখা নদীকে আমরা কি বলতে পারি? সোনার নদী বা স্ট্রেক অফ গোল্ড সুবর্ণরেখা নদী। তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো নদী রয়েছে বিশেষ করে ইম্পর্টেন্ট তার যে ডাকনামগুলো আমরা কিন্তু প্রত্যেকটা জানতে পারলাম। তিস্তা নদী, ত্রাসের নদী, তোরসা নদী, কম্পন নদী বা ভয়ঙ্কর নদী, সুবর্ণরেখা নদী, সোনার নদী বা স্ট্রেক অফ গোল্ড। নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন হচ্ছে একটা খুবই জনপ্রিয় এবং কারেন্ট রিলেটেড প্রশ্ন, যে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কোন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? জানেন আপনারা যে কিছুদিন আগেই শুরু হয়েছে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ। সেখানে কোন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? অপশান এ ইউএসএ, কানাডা, মেক্সিকো, অপশান বি ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, অপশান সি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অপশান ডি কাতার, ইউএই, সৌদি আরবিয়া। এটা একটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য, আমাদের যতগুলো পরীক্ষা রয়েছে কম্পিটিটিভ সামনে 1-1.5 বছরের মধ্যে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আমরা দেখে নিই অ্যান্সারটা হচ্ছে অপশান এ ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। এই 2026-এর ফিফা বিশ্বকাপ সম্পর্কে আমরা মেন পয়েন্টগুলো যেগুলো পরীক্ষা রিলেটেড হতে পারে সেগুলো কিন্তু আপনাদের সাথে এবার আলোচনা করছি, কি নোটস আকারে আমরা আলোচনা করছি। কি প্রথম কোন মহাদেশে হচ্ছে? তাহলে আমরা জানি ইউএসএ, কানাডা এবং মেক্সিকো, এটা হচ্ছে আমাদের নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকার মানে আমাদের মহাদেশের মধ্যে কিন্তু পড়ছে। কি মোট দল সংখ্যা আপনারা জানেন, এই যে এবারে পার্টিসিপেট করছে 48 মানে 48টা দল কিন্তু এবারে ফিফা ওয়ার্ল্ড কাপে ফুটবল বিশ্বকাপে কিন্তু প্রতিনিধিত্ব করছে। অফিসিয়াল ম্যাচ বলটার নাম আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, ট্রায়ন্ডা। অফিসিয়াল ম্যাচ বল যেটা হচ্ছে বলটা খেলা হচ্ছে, সেই বলটার নাম হচ্ছে ট্রায়ন্ডা। এবং কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে? সেটা হচ্ছে অ্যাডিডাস। এটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপকামিং যে কোনো পরীক্ষার জন্য। অফিসিয়াল ম্যাচ বলটা হচ্ছে ট্রায়ন্ডা এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা হচ্ছে আপনাদের অ্যাডিডাস। অবশ্যই তাহলে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ইউটিউব চ্যানেলটা রয়েছে আমাদের অল নলেজ পয়েন্ট, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী প্রশ্ন আমরা এবার দেখে নিই। পরবর্তী প্রশ্ন, উইংস অফ ফায়ার এই জনপ্রিয় বইটি কার লেখা? উইংস অফ ফায়ার জনপ্রিয় বইটি কার লেখা? এটা পরীক্ষাতে খুব রিপিট হয় একটা প্রশ্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। অপশান এ ডক্টর মনমোহন সিং, অপশান বি ডক্টর এপিজে আব্দুল কালাম, অপশান সি রতন টাটা, অপশান ডি সিভি রমন। অনেকেই এটা সঠিক অ্যান্সার করতে পেরেছেন কারণ এটা একটা জনপ্রিয় PYQ। অপশান বি ডক্টর এপিজে আব্দুল কালাম।
এবার এই এপিজে আব্দুল কালাম সম্পর্কে আমরা একটু দেখে নিই। তাহলে আমরা তো জানতে পারলাম যে ডক্টর এপিজে আব্দুল কালামের যে বায়োগ্রাফি তার নাম হচ্ছে, বা অটোবায়োগ্রাফি যেটাকে বলতে পারি, সেটা হচ্ছে উইংস অফ ফায়ার। এবার একটুখানি জেনে নিই আমরা পরীক্ষা রিলেটেড এপিজে আব্দুল কালাম সম্পর্কে। আমরা প্রথমেই জানি যে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে যিনি পরিচিত রয়েছেন তিনি ওয়ান অ্যান্ড অনলি ডক্টর এপিজে আব্দুল কালাম। ইনি হচ্ছেন মিসাইল ম্যান নামে পরিচিত রয়েছেন। আর কি কি জানতে হবে? ভারতের রাষ্ট্রপতি ছিলেন, 11তম ভারতের রাষ্ট্রপতি ছিলেন কিন্তু এই ডক্টর এপিজে আব্দুল কালাম। আর এখন বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন শ্রীমতী মুর্মু, দ্রৌপদী মুর্মু। পরবর্তী প্রশ্ন আর একটা রয়েছে আমাদের ভারতরত্ন, উইংস অফ ফায়ার যেটা লিখেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, ইনি ভারতরত্নতে সম্মানিত হয়েছেন 1997 সালে। 1997 সালে ভারতরত্ন, যেটা ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। এটা একটা পরীক্ষার প্রশ্ন যে ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার বা সিভিল অ্যাওয়ার্ড, ভারতের সর্বোচ্চ সিভিল অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন। সেটা হচ্ছে 1997 সালে এই ডক্টর এপিজে আব্দুল কালামকে কিন্তু সম্মানিত করা হয়। পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ কবে চালু হয়? পঞ্চায়েতি রাজ সম্পর্কে, যেহেতু পঞ্চায়েত সম্পর্কে আমাদেরকে পড়তে হচ্ছে, সেই জন্য এই কতগুলো প্রশ্ন এরকম করতেই হবে। পশ্চিমবঙ্গে কবে চালু হয়? সঠিক অ্যান্সার আমরা দেখে নেব, তার আগে আপনারা করুন। অপশান এ 1959, অপশান বি 1964, অপশান সি 1973, অপশান ডি 1978। এটা আমরা তাহলে সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান ডি, 1978 সালে পশ্চিমবঙ্গে হচ্ছে 1978 সালে চালু হয়। এটা হচ্ছে আমাদের তখন বামফ্রন্ট সরকার সিপিআইএমের 1978 সালে চালু করে, এবং মানে চালু করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তিনি কিন্তু এই পঞ্চায়েতি রাজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চালু করেছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের চলে এসছে, সেটা হচ্ছে চাকদা এক্সপ্রেস নামে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার বিখ্যাত রয়েছেন? চাকদা এক্সপ্রেস নামে। অপশান এ মিতালি রাজ, অপশান বি ঝুলন গোস্বামী, অপশান সি স্মৃতি মান্ধানা, অপশান ডি হরমনপ্রীত কৌর। এটা একটা খুবই আমাদের বাংলার জন্য খুবই জানা প্রয়োজন, কারণ খুব পরে পরীক্ষাতে আমাদের, সেই জন্য আমাদের প্রশ্নটা রাখা। আমাদের অপশান বি, যারা জানেন, ঝুলন গোস্বামী হচ্ছেন চাকদা এক্সপ্রেস নামে পরিচিত। কেন আমরা একটুখানি দেখে নিই কী কী বিষয় ওনার সম্পর্কে। যে ঝুলন গোস্বামী পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদা শহরে, আমাদের খুবই গর্বের বিষয় যে পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে নদিয়া জেলার চাকদা শহরে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন, সেই জন্য ওনাকে কিন্তু চাকদা এক্সপ্রেস বলা হয়। এবং তার জীবনের উপর বায়োপিকটা একটা নির্মিত হয়েছে চাকদা এক্সপ্রেস, যেটা হচ্ছে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। এই রিলেটেড প্রশ্নও কিন্তু পড়তে পারে, বর্তমানে প্রশ্নের প্যাটার্ন কিন্তু পাল্টাচ্ছে, সেই জন্য আমাদেরকে খুব ডিপলি এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে পড়তে হবে। এই রিলেটেড প্রশ্ন সেই জন্য পড়তে পারে যে চাকদা এক্সপ্রেসে কে অভিনয় করেছেন ঝুলন গোস্বামীর ক্যারেক্টারে, হচ্ছে অনুষ্কা শর্মা। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেল চালু হয় কবে? ভারতে প্রথম রেল কবে চালু হয়? অপশান এ 1853, অপশান বি 1857, অপশান সি 1885, অপশান ডি 1905। তাহলে ভারতে প্রথম রেল চালু হয় অপশান এ 1853। এবার আমরা একটুখানি আরও রিলেটেড পয়েন্টগুলো আমরা দেখে নিই, এক্সাম রিলেটেড পয়েন্টগুলো দেখে নিই। অপশানে প্রথম রেল চালু হয়েছিল তাহলে আমাদের 1853 সালে, যেটা হচ্ছে বোম্বে টু থানে, মানে ইংরেজ সময়কালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ আমাদের রেল চালু হয়েছিল। এবার আমাদের জানতে হবে পশ্চিমবঙ্গে প্রথম রেল চলাচল করেছিল 15ই আগস্ট 1854 সালে। তার পরের বছরই 1854 সালে 15ই আগস্ট পশ্চিমবঙ্গে রেল চলেছিল। পশ্চিমবঙ্গে প্রথম যাত্রীবাহী ট্রেনটা চলেছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত। এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হাওড়া থেকে হুগলি পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রথম যাত্রীবাহী রেল চলেছিল 15ই আগস্ট 1854 সালে। নেক্সট প্রশ্ন আমরা দেখি, সিন্ধু সভ্যতার বন্দর শহর কোনটি? প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে। অপশান এ হরপ্পা, অপশান বি মহেঞ্জোদারো, অপশান সি লোথাল, অপশান ডি কালীবঙ্গান। এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। সিন্ধু সভ্যতার বন্দর শহর কোনটি? তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি লোথাল। সিন্ধু সভ্যতার বন্দর শহর হচ্ছে লোথাল। এবার আমরা একটুখানি আরও রিলেটেড পয়েন্টগুলো দেখে নিই। কি, আমাদের ডিরেক্টর জেনারেল এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল জন মার্শাল এই সভ্যতাকে সিন্ধু সভ্যতার নাম দিয়েছিলেন। তাহলে আমার একটা গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু প্রশ্ন পেয়ে গেলেন, কি, যে সিন্ধু সভ্যতা কে নাম দিয়েছিলেন? এএসআই ডিরেক্টর জেনারেল জন মার্শাল। আর কি পয়েন্ট এর সাথে পড়তে হবে আমাদেরকে, সেটা হচ্ছে 1921 সালে দয়ারাম সাহানি এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন।
এবং 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেন। তাহলে এতগুলো জিনিস কিন্তু আমাদেরকে জানতে হবে। শুধুমাত্র মানে এমসিকিউ প্রশ্ন করার একটা সুবিধাও আছে, যেটা হচ্ছে যে আপনারা যখন এমসিকিউ করবেন তার রিলেটেড সমস্ত পয়েন্ট যদি ভালো করে পড়েন, আপনারা 10টা প্রশ্ন করুন কিন্তু দেখবেন 50 থেকে 60টার আপনার রেডি হয়ে যাবে প্রশ্ন। সেই জন্য এমসিকিউ প্র্যাকটিস কিন্তু সবসময় এইভাবে করবেন, তাহলে দেখবেন অনেকটাই সুবিধা হবে। তাহলে সিন্ধু সভ্যতার সাথে আমাদের এতগুলো নাম আছে। এক হচ্ছে জন মার্শাল, তিনি সিন্ধু সভ্যতার নাম দিয়েছিলেন। দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেছিলেন, হরপ্পা সভ্যতা। এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। শুধুমাত্র এমসিকিউ করে অ্যান্সার করে গেলেন সেইভাবে করবেন না, তার রিলেটেড সমস্ত ভালোভাবে করবেন, তাহলে দেখবেন আপনাদের পরীক্ষার জন্য বেনিফিট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্নটা এবার যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবনের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবনের নাম কি? যে রাজ্যপাল রয়েছেন, এখন জানেন বর্তমানে রাজ্যপাল রয়েছেন আর.এন. রবি। তার সরকারি যে আমাদের বাসভবনটা, তার কি নাম? অপশান এ লালবাড়ি, অপশান বি রাইটার্স বিল্ডিং, অপশান সি রাজভবন, অপশান ডি নবান্ন। তাহলে আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই। সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান সি রাজভবন। এবার এই রাজভবন সম্পর্কে আমরা কি পয়েন্টগুলো দেখে নিই, এক্সাম ওরিয়েন্টেড পয়েন্টগুলো কী কী। আমাদের প্রথমে জানতে হবে যে আগের নাম কি ছিল। এই রাজভবনের আগের নাম ছিল গভর্নমেন্ট হাউস। অবস্থান আমরা জানি, এটা অনেকেই যারা কলকাতা গেছি, যে হচ্ছে 27 লর্ড সিনহা রোড, 27 কলকাতা। এটা হচ্ছে লোকেশনটা। রাজভবন যেটা কলকাতা, এটা নির্মাণ করিয়েছিলেন লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি তখন কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু রাজভবন কলকাতাতে নির্মাণ করিয়েছিলেন। এবং স্থপতি কে ছিলেন? স্থপতি ছিলেন চার্লস ওয়েট। যদি একটু খুব কঠিন প্রশ্ন পড়ে তখন হচ্ছে কে স্থপতি করেছিলেন। রাজভবনের যেটা আমাদের রাজ্যপালের বাসভবন রাজভবন, যেটা স্থপতি ছিলেন চার্লস ওয়েট এবং নির্মাণ করিয়েছিলেন লর্ড ওয়েলেসলি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সম্পর্কে। এবার আমরা দু একটা কথা বলে নিই যে রাজভবন হলো তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালের রাজভবন। রাইটার্স বিল্ডিং আপনারা জানেন, যেখান থেকে প্রাক্তন গভর্নমেন্টের আগের গভর্নমেন্ট মানে সিপিআইএমের যে গভর্নমেন্টটা ছিল তখন কিন্তু এই রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতো, যেটা বর্তমানে আবার সেই রাইটার্স বিল্ডিং থেকেই হবে। আমাদের বর্তমানে যে বিজেপি সরকার রয়েছে সেখানে কিন্তু রাইটার্স বিল্ডিং থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা পরিচালিত হবে। আর একটা যেটা রয়েছে নবান্ন, এটা আপনারা জানেন যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা উদ্যোগে চালু হয়েছিল নবান্ন, সেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালু মানে দেখভাল করা হতো, যেটা পরবর্তী এখন রয়েছে। কিন্তু সেটা রাইটার্স বিল্ডিং থেকে এবার কিন্তু শাসন পরিচালনা কিন্তু করবেন এই বর্তমানের বিজেপি সরকার। আজকে তাহলে আমাদের এতগুলো প্রশ্নই ছিল। আপনাদের প্রশ্নগুলো হয়তো সংখ্যাটা কম ছিল, কিন্তু আপনারা প্রচুর পয়েন্ট পেয়েছেন বা প্রচুর কিছু জানতে পেরেছেন। সেই জন্য অবশ্যই কিন্তু তাহলে যাদের ভালো লেগে থাকবে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য, কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। তার সাথে সাথে আমাদের ফেসবুক যে আমাদের পেজটা রয়েছে এটাকে ফলো করবেন, আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পঞ্চায়েত রিলেটেড যতদিন না পরীক্ষা হচ্ছে আমাদের কিন্তু এরকম নিয়মিত কিন্তু ভিডিও সিরিজ আপনাদের সামনে আমি প্রশ্ন আকারে কিন্তু তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।